শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিশ্ব শরণার্থী দিবস আজ। ৮ বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। তৃতীয় দেশে পুনর্বাসন বাধাগ্রস্ত হবে প্রত্যাবাসন, বলছে কমিশন। দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ঝুঁকিপূর্ণ 11 জেলার সর্বোচ্চ সংক্রমণ বরগুনায়। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মশা নিধন কার্যক্রম নিয়ে ক্ষোভ। এবার বিস্তারিত। নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। এদিকে ৮ বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। বিচ্ছিন্নভাবে 11টি দেশে প্রায় 5,000 রোহিঙ্গাকে পুনর্বাসন করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। কিন্তু শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, তৃতীয় দেশে পুনর্বাসন প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার রিপোর্ট। মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা দীর্ঘ ৮ বছর আগে পালিয়ে আসে বাংলাদেশে। নানা আলোচনার পরও ফেরত পাঠানো সম্ভব হয়নি রোহিঙ্গাদের। তবে তাদের মধ্য থেকে প্রায় 5,000 রোহিঙ্গাকে বিশ্বের 11টি দেশে পুনর্বাসনের উদ্যোগ নেয় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। কিন্তু আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বলছেন, তৃতীয় দেশে পুনর্বাসন কোনো স্থায়ী সমাধান নয়। নিজ দেশে ফিরতে চান তারা। কৃষ্ণ জানে মানুষ আরা এড়ে গেলে আরা কেঙ্গুচি মারা আঁধো যাইবি আরা ইয়ান বিদেশের মাঝে এলমদারে নিজে বললা আরা ইয়ান নসাই। শিক্ষিত মানুষজন কুয়াশা জোনা চিন্তা করলে আর দেশ তারা ফেরত যে ফেললে আর দেশ আরা ফাইলে আর নিজের দাসে অরিজিনাল হোমল্যান্ড যে আনা যে আনত জুলুম করিয়ারে তাহলে বাংলাদেশের মধ্যে ফেলে দিয়ে 2017 মধ্যে বাংলাদেশে আর ইনসানের হাতে তাহলে আর টেম্পোরালি তাহলে বাঁচালিয়ে শেল্টার করছে বেশা বেশি শুক্রিয়া রিসেটল করিয়ান আর সলিউশন ন কিন্তু সিকিউরিটি ছিল ইয়ারে ইউএনআর দে বাংলাদেশে 1,000 জনের দলীয় কিনরা রিজেক্ট নকরি। শিক্ষিত রোহিঙ্গাদের মধ্যে তৃতীয় দেশে চলে যাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যাওয়ায় নিজ দেশে ফেরার বিষয়ে অনাগ্রহ তৈরি হচ্ছে। এতে প্রত্যাবাসন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। রিসেটলমেন্টের একটা বিরূপ প্রতিক্রিয়া অনস্বীকার্য। সেটি হচ্ছে রোহিঙ্গাদের মধ্যে এই মনোভাব তৈরি হয় যে সে ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া কোনো একটা দেশে সেটেল হবে। হয়তো 1000-এর ভিতরে একজন যাবে, কিন্তু 1000-ই মনে করে সে যাবে। তাতে করে তার দেশে ফেরার যে আগ্রহ সেটি ক্ষতিগ্রস্ত হয় বলে আমি বিশ্বাস করি। সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশে প্রায় 13 লাখ রোহিঙ্গা অবস্থান করছে, যার মধ্যে 2,04,274টি পরিবারের 10,05,520 জন নিবন্ধিত। এছাড়াও প্রতিবছর নতুন জন্ম নিচ্ছে প্রায় 35,000 শিশু। মিয়ানমারের জান্তা সরকার সর্বশেষ 1,80,000 রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত দিতে সম্মত হলেও সম্প্রতি বাংলাদেশে নতুন করে ঢুকে পড়েছে আরও 1,18,000 রোহিঙ্গা। রোহিঙ্গা সমস্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে তৃতীয় কোনো দেশে পুনর্বাসন নয়, রোহিঙ্গা প্রত্যাবাসনের স্থায়ী সমাধান গ্রহণ করা হলে নানাবিধ সমস্যা থেকে মুক্তি পাবে স্থানীয়রা। এমনটাই বলছেন স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, লম্বাশিয়া রোহিঙ্গা শিবির, উখিয়া, কক্সবাজার। দেশের বিভিন্ন এলাকায় বাড়ছেই ডেঙ্গুর প্রকোপ। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে 11 জেলা। সর্বোচ্চ সংক্রমিত এলাকা বরগুনা ছাড়াও বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, কক্সবাজার, মাদারীপুর, পিরোজপুর ও চাঁদপুরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী দিন দিন খারাপ হয়ে পড়ছে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি। গত 24 ঘন্টায় জেলায় ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা না ঘটলেও নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও 57 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 2,105 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় 20 জনের মৃত্যু হয়েছে। হটস্পট ঘোষণা করায় রোগীরা আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। এদিকে কুমিল্লায় গত 24 ঘন্টায় নতুন করে 10 জন ও চাঁপাইনবাবগঞ্জে 7 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ডেঙ্গু আক্রান্ত রোগীদের অভিযোগ, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি যেসব মশার ওষুধ ছিটানো হয়েছে সেগুলোতেও মশা উপদ্রব কমেনি বলে জানান তারা। দর্শক, বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি মুশফিক আরিফ।
বরগুনায় কিন্তু ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় আরও 83 জন শনাক্ত হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত এই জেলায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2188 জন। একটা বিষয় আজকে আইইউডিসিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তাদের অনুসন্ধানে পেয়েছে যে বরগুনার সর্বত্রই কিন্তু বৃষ্টির পানি ধরে রাখার যে প্রবণতা, এইখান থেকেই কিন্তু ডেঙ্গুর প্রধান উৎপত্তি হয়েছে। তারা জানিয়েছে যে অধিকাংশ ঘরেই এই যে বৃষ্টির পানিটি ধরে রাখে তারা ঢাকনা ব্যবহার করছে না এবং তারা খোলা রাখার কারণে এখানে এডিস মশার জন্ম হচ্ছে এবং অধিকাংশই এই সোর্সের মধ্য দিয়ে কিন্তু ডেঙ্গু উৎপাদিত হচ্ছে। এই এলাকার অধিকাংশ ড্রেন কিন্তু ব্যক্তিগতভাবে আটকে রাখার কারণে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণেও কিন্তু এখানে ডেঙ্গুর উৎপত্তি হতে পারে। তাছাড়া আরেকটি বড় আশঙ্কার কথা হচ্ছে যে এই জলাবদ্ধতার মধ্য দিয়েই এখানে নোংরা পানির মাধ্যমে এখন ডায়রিয়ার আশঙ্কা করা হচ্ছে। ডায়রিয়া ছড়িয়ে পড়তে পারে যে কোনো মুহূর্তে। এই ডেঙ্গু পরিস্থিতির, এই যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে যদি ডায়রিয়া সংক্রমণ হয় তাহলে কিন্তু সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। এদিকে বরগুনার পাথরঘাটায় বাড়ছে মানসিক রোগের সংখ্যা। এদের অনেকেই সড়কে যাতায়াতকালে নাম ঠিকানা ভুলে যাওয়ায় ফিরতে পারছেন না ঘরে। অনেকে শিকার হচ্ছেন যৌন নির্যাতনের। এসব রোগীদের নিয়ে চিন্তিত সচেতন মহল। প্রশাসনিকভাবে শুরু হয়েছে ডাটাবেস তৈরির কাজ। বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফের রিপোর্ট। প্রায় 2 বছর আগে বরগুনার পাথরঘাটার বাদুরতলা বাজারে আশ্রয় নিয়েছেন ফুলমতি। নিজের নাম এবং ঠিকানা জামালপুর ছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। ট্রাকে করে চলে এসেছেন বরগুনার পাথরঘাটায়। গাইবান্ধা মেলা দূরে। গাইবান্ধা? হ্যাঁ। আর ছেলে মেয়ে তো বাংলাদেশে। প্রায় 7 বছর আগে পাথরঘাটা হাসপাতাল রোডের একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নেন মিতু। নাম বলতে পারলেও ঠিকানা জানেন না তিনি। কোথায় খাইছেন? রান্না করছিলাম। কি রান্না করছেন? ভাত, মরিচ ভাজছি। মিতু ফুলমতির মতো পাথরঘাটা পৌর শহর ও আশেপাশের বাজারগুলোতে ছড়িয়ে আছে অসংখ্য মানসিক রোগী। বেসরকারি একটি সংস্থার হিসেবে করোনার পর তাদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। কিভাবে, কোথা থেকে এরা এসেছে এবং পাথরঘাটাতেই বা কেন এসেছে তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন এলাকা থেকে গাড়িতে উঠে যখন উঠেই বসে তখন আর তাদের নামানো যায় না। সর্বশেষ যখন এই লাস্ট স্টপে যেটা এখানে এসে নামলে পরে তারা এখানেই থেকে যায়। আর তাদের যেহেতু জ্ঞান বুদ্ধি ওইরকম থাকে না এবং তাদের ঠিকানা পরিচয় এগুলি অজ্ঞাত থাকে, যে কারণে এখান থেকে তারা আর যেতেও পারে না। কখনো কখনো যৌন নির্যাতনের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়েন নারী মানসিক রোগীরা। এ পর্যন্ত 8 জন রোগী সন্তান প্রসব করেছে। এসব শিশুদেরকে প্রশাসনের মাধ্যমে দত্তক দেওয়া হয়েছে। 8 জন বাচ্চা ডেলিভারি হওয়ার পরে ওই বাচ্চাদেরকে আমরা ভালো একটা পরিবারে যাচাই বাছাই করে ইউএনও স্যারের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করেছি। তারা ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা একটি জরিপ করছি, সরাসরি তাদেরকে ছবি তুলছি এবং ছবি তোলার পরে আমরা দেখেছি 44 থেকে 45 জনের ছবি পেয়েছি আমরা। এবং আজকেও আরও নতুন করে কয়েকজন দেখছি আমরা যারা নতুন করে এসেছে। তবে এসব মানসিক রোগীদেরকে সহানুভূতির সাথে দেখছে স্থানীয়রা। তাদের নিয়ে কাজ করছে প্রত্যয় নামে একটি স্থানীয় সংগঠন। প্রথমে আমরা করোনার পর থেকে সমস্ত দোকানঘাট সবকিছু বন্ধ। এই মুহূর্তে তাহলে পাগলেরা কিভাবে, মানসিক ভারসাম্যহীনরা আসলে কিভাবে ওরা চলবে বাঁচবে, এই থেকে আমরা আশেপাশের প্রতিবেশীদের সহযোগিতায় শুরু করি পাগলদের খাওয়ানো। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান তাদের ডেটাবেস তৈরি করা হচ্ছে। বর্তমানে উপজেলায় এমন 45 জন মানসিক রোগী রয়েছেন। এখানে সংখ্যাটা অনেক বেশি। আশেপাশের উপজেলা বা আমি যতগুলো উপজেলা সম্পর্কে জানি এর মধ্যে আমার এই পাথরঘাটা উপজেলায় হলো এই মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীর সংখ্যাটা বেশি আমার কাছে মনে হয়েছে। তো এর জন্য এইটার একটা ডাটাবেস ইতিমধ্যে করা হয়ে গেছে এবং এই ডাটাবেসটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে এটা দ্রুততম সময়ের মধ্যে সমাধান হওয়া দরকার। এটা তাদের হলো নাগরিক সুবিধার জন্য আর একই সাথে নিরাপত্তার স্বার্থে। বরগুনার পাথরঘাটায় কেন এত মানসিক রোগী যাচ্ছে তার সঠিক কারণ খুঁজে বের করার পাশাপাশি প্রকৃত ঠিকানা বের করে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার দাবি এলাকাবাসীর। মুশফিক আরিফ, মাছরাঙা সংবাদ, বরগুনা।
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে তলিয়ে গেছে 5টি গ্রাম। গতরাতে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বণিকপাড়া সহদেব বৈদ্যের বাড়ি সংলগ্ন মুহুরী বাঁধের একটি অংশ ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে মাছের ঘের। এজন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করেছেন স্থানীয়রা। নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, নদীর পানি কমলে ভেঙে যাওয়া অংশ মেরামতের কাজ হবে। এদিকে সিলোনিয়া নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে পরশুরামের মণিপুর গ্রামের নিচু এলাকা। বড়ই অংশ ভেঙেছে গতকাল রাতের দিকে 9টা-10টার দিকে। ইতিমধ্যে আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং আমাদের ঘর বাড়ি, মাছের ঘের সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে শুধু পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আজকে নদী সংস্কার হয় না, নদীতে খনন করা হয় না, যার কারণে আমাদের এই ফুলগাজী উপজেলার বাসীর, উত্তর বড়িয়া বাসীর সবসময় দুঃখ লেগেই থাকে। ফেনীর ফুলগাজী থেকে সেখানকার সবশেষ অবস্থা নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী জমির বেগ। গতকাল রাতে এখানে প্রবল বেগে পানি প্রবেশ করেছিল। এই মুহূর্তে পানির চাপ অনেকটা কমে গিয়েছে। আজ সকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় এবং সামান্য বৃষ্টিপাত হওয়ায় এবং উজান থেকে পানির চাপ অনেকটা কমে যাওয়ায় বন্যার পানির চাপ অনেকটা কমে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত পানি সম্পূর্ণ নেমে না যায় ততক্ষণ পর্যন্ত এখানে কাজ করা সম্ভব হবে না। পানি সম্পূর্ণ নেমে গেলে বাঁধটা নির্মাণ করা হবে। আজকে এই মুহূর্তে পানি অনেকটা কমে গিয়েছে। পানির সম্ভবত অবস্থা কালকের মধ্যে অবস্থা যদি বৃষ্টি না থাকে, এলাকাবাসী জানিয়েছে কালকের মধ্যে পানি অনেকটা কমে যাবে। সুস্পষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আরও কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সমুদ্র বন্দরগুলোতে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বাড়ছে অধিকাংশ নদ নদীর পানি। পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় গত 4 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। লঘুচাপের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ায় ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকেই ভোলার ইলিশা লঞ্চ ঘাটে দেখা দিয়েছে যাত্রীদের ভিড়। চট্টগ্রামের লোহাগড়ার চুন্তি এলাকায় ডাকাতি করে পালানোর সময় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও নগদ অর্থ সহ ডাকাত চক্রের 4 সদস্য গ্রেফতার হয়েছে। সকালে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার পটুয়ার ফকিরপাড়ায় ডাকাতি করে কক্সবাজারের দিকে যাচ্ছিল 10-12 জনের ডাকাত দলটি। চকরিয়ার পুলিশের হাতে আটক হন তাদের 4 জন, বাকিরা পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানায়। তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র, নগদ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় ডাকাতি মামলা এবং লোহাগড়া থানায় অস্ত্র মামলা করা হয়েছে। এই ডাকাত দল কিন্তু চকরিয়া থানা বা কক্সবাজার এলাকার রামু, চকরিয়া, মহেশখালী এখান থেকে কিন্তু এরা এসে কিন্তু এই চট্টগ্রামের এই বিভিন্ন এলাকায় ডাকাতি করে এবং শেষ করে আবার সেদিকে চলে যায়। এবং সেক্ষেত্রে আমাদের লোহাগড়া থানা তাদের বিশেষ আভিযানিক কৌশলে এবং তৎপরতার মাধ্যমে এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ মোতাবেক সেখানে কিন্তু চেকপোস্ট স্থাপন করা হয় এবং কোন তথ্য পেলে তাৎক্ষণিক আমরা কিন্তু সেখানে উপস্থিত হই এবং যার সাফল্য আপনারা দেখতে পাচ্ছেন। রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা আদায়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মেয়ে জামাই সহ 3 জনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে পাংশার সমসপুর গ্রামে গিয়ে শ্বশুর সাইদুল প্রামাণিককে উদ্ধার করে পুলিশ। পরে ঘটনার সঙ্গে জড়িত মেয়ে জামাই দাউদ মণ্ডল, তার বাবা ও ভাইকে আটক করে। স্থানীয়রা জানান, বিয়ের আগে জামাইকে জমি লিজ দেওয়ার কথা বলে 1 লাখ টাকা নেয় শ্বশুর সাইদুল। জমি হস্তান্তর না করলে দাউদ টাকা ফেরত চান। 7 বছর পেরিয়ে গেলেও টাকা ফেরত দেননি তিনি। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার সালিশ হলেও এর কোনো সুরাহা হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভোলার চরফ্যাশনে পাঙ্গাশিয়া ব্রিজের কাজ শেষ না হওয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। ওসমানগঞ্জ মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে ওসমানগঞ্জ ফরাজি বাজারে এ কর্মসূচি করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বিক্ষুব্ধরা অভিযোগ করেন, প্রায় 2 বছরেও ব্রিজের কাজ শেষ না হওয়ায় প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে চরফ্যাশন ও লালমোহনের মানুষদের। ধীরগতির নির্মাণ কাজের জন্য যানবাহন ও যাত্রীদের চলাচল করতে হচ্ছে নির্মাণাধীন ব্রিজের পাশের একটি কাঠের পুল দিয়ে। এতে প্রায়ই
দুর্ঘটনা ঘটছে বলে জানান ভুক্তভোগীরা। দ্রুত নির্মাণ কাজ শেষে ব্রিজটি খুলে দেওয়ার দাবি স্থানীয়দের। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের নাম শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ। তারা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের ছাত্র। গতরাতে তাদের আটক করা হয়। পুলিশ জানান, শান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া একটি মামলার আসামি। গতকাল বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর ধর্ষণের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ আরও জানায়, ঈদের আগে নগরীর সুরমা আবাসিক এলাকার একটি মেসে ডেকে নিয়ে ভুক্তভোগী ওই নারীকে অচেতন করে আটককৃতরা ধর্ষণ ও এর ভিডিও ধারণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানায় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিলেটের কোম্পানিগঞ্জে সীমান্তের ওপারে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক জাকারিয়া আহমেদের মরদেহ প্রায় 15 ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে উপজেলার উৎমাস সীমান্ত দিয়ে মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি কোম্পানিগঞ্জ থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। বিজিবি জানিয়েছে, নিহত জাকারিয়া আহমেদ কোম্পানিগঞ্জ উপজেলার লামা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ আলাউদ্দিনের দ্বিতীয় ছেলে। নিহত জাকারিয়া পেশায় একজন শ্রমিক ছিলেন। গতকাল রাত 9:30টার দিকে ভারতের মেঘালয়ের পিনারসালা থানা পুলিশ একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এ ঘটনার পর নিহত জাকারিয়ার চাচা গিয়াসউদ্দিন কোম্পানিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। লোডশেডিংয়ের কারণে প্রচণ্ড গরমে নোয়াখালীর বিভিন্ন খামারে মারা যায় কয়েক হাজার মুরগি। এতে ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল কোরবানির ঈদের আগের দিন থেকে নোয়াখালীর 9 উপজেলায় চলছে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। সে সময় টানা 1 সপ্তাহ দিনে গড়ে 4 থেকে 5 ঘন্টার বেশি বিদ্যুৎ পাননি গ্রাহকরা। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিভিন্ন খামারে মারা গেছে কয়েক হাজার মুরগি। বিপাকে পড়েছেন জেলার পোলট্রি খামারিরা। কোরবানি ঈদের পর থেকে আমার 4000 মুরগি থেকে প্রায় 800-900 মুরগি স্টক করে মারা গেছে। আমরা মরককে পানি মারি ভিজিয়ে রাখি কতক্ষণ পর কারণ না থাকার কারণে আমরা মোটর দিয়ে পানি উঠাতে পারি না। 2000 মুরগির মধ্যে 4-500 মুরগি আছে, আর 16টা মারা গেছে। অতিরিক্ত গরমে মুরগির ডিমের আকার ছোট হয়, বাজারে কমে গেছে দাম। 1 ঘন্টা কারেন্ট থাকে, 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে কারেন্ট পাই না থাকার কারণে আমাদের মুরগি, আমাদের ডিম আসতো যেমন 4000 থেকে আমাদের ডিম আসতো 3800, এখানে ডিম আসতেছে 2700। কারণ না থাকায় আমাদের মুরগি এমনি তো মরছে, আরো ডিম উৎপাদনটা আগের থেকে অনেক কমে গেছে। এখন লোডশেডিং কিছুটা কমে আসলেও কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। খামারিদের অভিযোগ, বিভিন্ন সময় ক্ষয়ক্ষতির মুখে পড়লেও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো সহযোগিতা পান না তারা। কোম্পানিগঞ্জে পানি সম্পদ অফিস আছে, আমরা ওই অফিস থেকে এরকম বারবার আমরা তাদেরকে বলার পরও এবং আমাদের মৎস্য খামারি ভাইরা বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হওয়ার পরও বন্যার তাদের থেকেও আমরা কোনো ইতিবাচক সাড়া পাই নাই। আমরা তাদেরকে বারবার বলার পরও এরকম কোনো সাড়া পাই নাই। আর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এ খাতে কোনো বরাদ্দ না থাকায় সহযোগিতার তালিকা পাঠিয়েও কাজ হয় না। তারা কোনো ক্রমেই আমাদের প্রাণী সম্পদ দপ্তরগুলি যে আছে উপজেলায়, ওইখানে তারা আমাদের যে লজিস্টিকগুলি আছে তারা এগুলি নিতে আসে না, তারা আমাদেরকে জানায়ও নাই। আর আমরা যদি খবর পাই আমরা অবশ্যই ওইখানে যাব। আমি আমার অফিসারদেরকে বলে দিয়েছি যে তারা যেন প্রত্যেকটি খামারে যোগাযোগ করে কি কি ক্ষতি হয়েছে জানায়। তো আমরা সাধারণত ক্ষতির তালিকা করি, দুর্ভাগ্য একটাই, আমরা প্রাণী সম্পদ কখনোই প্রণোদনা পাই নাই। পোলট্রি শিল্পের ক্ষতি কাটিয়ে উঠতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা ও ক্ষতিপূরণ দাবি খামারিদের। মাছরাঙা নিউজ ডেস্ক। সরবরাহ বৃদ্ধি ও ক্রেতা সংকটে দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কমেছে কেজিতে 30 টাকা। 1 সপ্তাহ আগে প্রতি কেজি রসুন প্রকারভেদে 110 থেকে 140 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে 80 থেকে 110 টাকা দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে রসুন উঠতে শুরু করায় বাজারে পণ্যটির সরবরাহ বেড়েছে। এছাড়াও মজুদ রসুনও বাজারে আসতে শুরু করেছে। মোকামে মন প্রতি 4000 টাকা থেকে রসুনের দাম নেমে এসেছে 3600 টাকায়।
গাজীপুরের শ্রীপুরে ডাকাতির সময় সিএনজি চালিত অটোরিকশার চালক ও এক ডাকাত নিহত হয়েছে। আটক হয়েছে ডাকাত দলের আরও 4 সদস্য। পুলিশ ও স্থানীয়রা জানায় গতরাত 1:30টায় সাতখামায়ের বর্মি আঞ্চলিক সড়কের মাজার এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। শ্রীপুরের এমসি বাজার থেকে একটি পিকআপ নিয়ে বর্মি যাচ্ছিলেন কয়েকজন। পথে 6-7 জনের একটি ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ভুক্তভোগীরা চিৎকারে লোকজন এগিয়ে এলে পালানোর সময় গাড়ির ধাক্কায় এক ডাকাত মারা যায়। ডাকাতদের আঘাতে সিএনজি চালিত অটোরিকশার এক চালক নিহত হন। আটক করা হয় 4 ডাকাতকে। বান্দরবানের লামার চাকমা ও ইমানুয়েল ত্রিপুরা পাড়ার সেনা অভিযানে জেএসএস মূল দলের 9 সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের সদস্যরা এই অভিযান চালায়। এ সময় আটককৃতদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র, পোশাক, মোবাইল ফোন ও ইলেকট্রিক তার জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল। এদিকে রাঙামাটির বাঘাইছড়ি 11 কিলো নামক এলাকায় 2 সন্ত্রাসীকে অস্ত্র ও বিপুল পরিমাণ চাঁদাবাজি সামগ্রী সহ আটক করেছে সেনাবাহিনী। কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়া 14 বাংলাদেশি কারাভোগ শেষে দেশে ফিরেছেন। গতকাল বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন তারা। আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের মধ্যস্থতায় তাদের দেশে ফেরানো হয়। স্থলবন্দরের শূন্যরেখায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা বাংলাদেশিদের আর্থিক প্রণোদনা ও জরুরি খাদ্য সহায়তা দিয়েছে ব্র্যাক। বিলম্বে উপস্থিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্মকর্তা কর্মচারী সহ 100 জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পৌর প্রশাসক। গেল বুধবার সকালে পৌর প্রশাসক অফিস সময়ে কাউকে না পেয়ে এই নোটিশ দেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক ও জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, বুধবার সকাল 9টার দিকে পৌরসভায় গিয়ে কাউকে পাননি তিনি। বিলম্বে কার্যালয়ে উপস্থিত হওয়ায় পৌরসভার 100 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আগামী 3 কার্যদিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্ব শরণার্থী দিবস আজ। 8 বছরেও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। তৃতীয় দেশে পুনর্বাসন বাধাগ্রস্ত হবে প্রত্যাবাসন, বলছে কমিশন। দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ঝুঁকিপূর্ণ 11 জেলার মধ্যে সর্বোচ্চ সংক্রমণ বরগুনায়। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মশা নিধন কার্যক্রম নিয়ে ক্ষোভ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফেনীর 5 গ্রাম। ভেসে গেছে মাছের ঘের। পানি উন্নয়ন বোর্ডকে দুষছেন স্থানীয়রা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।